কিছু দলের কর্মীরা আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন এবং এমনও দেখা গেল কয়েকজন আন্দোলনকারী কোটা বিরোধী আন্দোলনকারী বলছেন আমি কিন্তু ছাত্রলীগ করি, কিন্তু তবুও আমি কোটা আন্দোলনে এসেছি। কারণটা এটা ছাত্রলীগের সমস্যা না, এটা ছাত্রত্ব চলে যাবার পরে আমি কোথায় চাকরি পাবো, কি চাকরি করব, সব ছাত্রলীগ তো আর কোটাভুক্ত হয়ে চাকরি পাবে না। সুতরাং তাদের ভিতরে একটা সচেতনতা আছে। এইভাবে খণ্ডযুদ্ধ দিয়ে তো একটা ফ্যাসিবাদী শক্তিকে আপনি পরাভূত করতে পারেন। ফ্যাসিবাদ সরানোর জন্য আমরা এই 15 বছর সময় পেয়েছি। 15 বছরের ভিতরে একটা সুসংহত আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব রাজনৈতিক দলেরা দেবে। তারা সরকারের দালালি করতে, দিনের বেলা বিরোধী দল, রাতের বেলা সরকারি দল, এই তো হচ্ছে অবস্থা। এভাবে তো হয় না। কিভাবে বন্দি করা হলো, তো লোকে শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। একটা জিনিস, ভালো সংবাদ এবং খারাপ সংবাদ দুটোরই একটা ফ্যাটিক সৃষ্টি করে। আপনি খারাপ সংবাদ শুনতে 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 জনগণের ভেতরে এক ধরনের স্পৃহাহীনতা আসে। এটা তো ব্যাপার, পুলিশ ধরবে, মারবে, জেলে দেবে, গুম করবে, এটা নতুনত্ব কি আছে? 0.1% অত্যাচার আইয়ুব খান আমলে ছিল না। তার বিরুদ্ধে যদি ভুট্টো মোবিলাইজ করে তাশকান্দ চুক্তি নিয়ে আন্দোলন করে আইয়ুব খানকে সরাতে পারে, মৌলানা ভাসানী, এখানে এই যে বেসিক ডেমোক্রেসির নামে কিছু দুর্নীতি হয়েছিল ইউনিয়ন কাউন্সিলে, ওই চেয়ারম্যানদেরকে গরুর খুঁটা দিয়ে তাদের চোখ তুলে ফেলেছে, মেরে ফেলেছে। ওইটা ভায়োলেন্স ছিল, ওটা আমি অ্যাপ্রুভ করছি না, কিন্তু দেশে আন্দোলন হয়েছে, নেতৃত্ব ছিল। প্রথমেই আমি আপনি যেটা পাস্ট টেন্স ব্যবহার করছেন কেন? আন্দোলন ছিল, আন্দোলন হলো, এটা তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চলবেই। বরং পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হয়ে আসছে, এটা শেষ হয়নি। তবে ওই স্লোগান, যেটা আমার টাইটেলটা নিয়ে আমার আপত্তি, ওটা হলে আমি খুব খুশি হতাম। উত্তাল বাংলাদেশ, বাংলাদেশ উত্তাল হয়নি। যেমন আবার দেখলাম অনেকে বলছে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেসবুকে ইউটিউবে অনেকেই পোস্ট করছেন গান আর স্লোগান, বক্তৃতা, এসব দিয়ে তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। যদি আমরা শুধু স্বাধীনতার গান শুনি, এই যে একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত গান, ওই গান দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি। এবং ওই স্লোগান, ওই কবিতা দিয়ে প্রথম দিকে যারা করেছেন, ছাত্রদের ভিতরে, শিক্ষিত সমাজের ভিতরে স্লোগান এবং এ সমস্ত কথাবার্তার কিছুটা প্রভাব পড়ে। আপামর জনসাধারণ এগুলো নিয়ে চিন্তা করে না, তাদের খুব একটা প্রভাবিত করে না, মানে সুদূর প্রসারী ভাবে, ক্ষণস্থায়ী একটা ব্যাপার। কিন্তু স্পন্টেনিটি ক্ষণস্থায়ী ব্যাপার বা স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো আন্দোলন নয়। আন্দোলন হতে হয় পরিকল্পিত। এই আমাকে মার দিল, আমি তার উল্টা একেবারে আক্রমণ করে তাকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করলাম। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ওই ফুলকির মতো ওঠে, ওটা আবার নিভে যায়। পরিকল্পনা থাকতে হয় যে কোনো আন্দোলনের। এই যে আমাদের উদাহরণ হচ্ছে এই যে 1757-58 সালের তথাকথিত সিপাহী বিদ্রোহ, স্পন্টেনিয়াস, ওই রকম পরিকল্পনা ছিল না, জনগণের ভেতরে ছিল না। ফলে নেতৃত্বহীন আন্দোলন, যা হবার তাই হলো। অত লোক মারা গেল, অত কিছু হলো, দিল্লিতে গেল, বাদশাহ বাহাদুর শাহকে বের করে নিয়ে আসলো, ব্রিটিশের বিরুদ্ধে হলো, কিন্তু এরপরে কি করবে তার কোনো পরিকল্পনা নাই। ব্রিটিশদের সেটা ছিল, তাই ব্রিটিশরা বিজয়ী হলো। এখানেও একই রকমের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এই পুনরাবৃত্তি ঘটার ব্যাপারে আমি খুব আশঙ্কিত। যে কিছু বলা হলো কোটা বিরুদ্ধে এত, কিন্তু দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলগুলো, যাদের নাম বলতে আমার এখন আর ভালো লাগে না, আমার রিজার্ভেশন আছে, তারা নিষ্ক্রিয়, চুপচাপ। কিছু দলের কর্মীরা আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন এবং এমনও দেখা গেল কয়েকজন আন্দোলনকারী, কোটা বিরোধী আন্দোলনকারী বলছেন আমি কিন্তু ছাত্রলীগ করি, কিন্তু তবুও আমি কোটা আন্দোলনে এসেছি। কারণটা, এটা ছাত্রলীগের সমস্যা না, এটা ছাত্রত্ব চলে যাবার পরে আমি কোথায় চাকরি পাবো, কি চাকরি করব, সব ছাত্রলীগ তো আর কোটাভুক্ত হয়ে চাকরি পাবে না। সুতরাং তাদের ভিতরে একটা সচেতনতা আছে। কিন্তু যেভাবে আন্দোলনটাকে এখন
আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আজকে যেটা হলো ঢাকাতে আন্দোলনের একটা মানে নতুন মাত্রা যোগ হলো। মানে খবরে দেখলাম 400 জনের মতো আহত, এবং আরেকটা অনির্ভরযোগ্য সূত্রে খবর পেলাম যে 2 জন ছাত্র মারাও গেছে। এটা আমাকে 1969 নিয়ে যায়। 1969 400 ছেলে পেলে আহত হয় নাই। এক আসাদুজ্জামান মারা গেলেন 20 জানুয়ারি, এই আমাদেরকে ধরেন 200 গজ আগে ঢাকা মেডিকেলের ওই জায়গায়। আমরা তখন মিছিলে ছিলাম। তারপরে দেখা গেল সারা দেশব্যাপী আন্দোলন, রাজনৈতিক দলগুলো আন্দোলনটাকে পিক আপ এই জন্যই হয়েছে। এখন ছাত্রদের আন্দোলন, যদি আপনি ঢাকা শহরে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ করেন, ছাত্ররা আন্দোলন করতেছে কোটা আন্দোলনের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। এটা আপনার অভিভাবকদের জিজ্ঞেস করেন, তারাও বলবে ছাত্রদের আন্দোলন। এটা যদি ছাত্রদের আন্দোলন হয় তাহলে আপনাদের আন্দোলন কোনটা? এবং সবচাইতে বড় যেটা, যে আমি এই ঘটনাটা আমি আরেকবারও দুবার বলেছি, আবার বলছি। 1968 সালের অক্টোবর মাসে তৎকালীন পশ্চিম পাকিস্তানে হঠাৎ করে চিনির দাম বেড়ে গেল। শবে বরাতের আগে চিনির দাম 2 গুণ 3 গুণ বেড়ে গেছে, মানে অনেক অনেক বেড়ে গেছে। সেখানে দেখা গেল লাহোর, করাচি, ইসলামাবাদ, সিয়ালকোট সব জায়গায় বাড়ি ঘরের হাউস ওয়াইফরা, মহিলারা বাসনপত্র নিয়ে রাস্তায় নেমে ঠং ঠং করে বাজিয়ে বাজিয়ে করছে যে চিনির দাম কমাও, শবে বরাত উৎসবে হালুয়া ফিরনি বানাবে কি দিয়ে। ওটা তো চিনির আন্দোলন, চিনির দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে থেকে থেমে থাকলো না। জুলফিকার আলী ভুট্টো তার তাদের যে ছাত্র ফ্রন্ট ছিল, ছাত্র দল ছিল, তারা ওটাকে হাতে তুলে নিল, এবং ওই আন্দোলনের ফলেই আইয়ুব খান টলটলায়মান পূর্ব পাকিস্তানে মৌলানা ভাসানীও তার সঙ্গে যোগ দিলেন জানুয়ারি মাসের প্রথম দিকে। স্টুডেন্ট ছাত্রদের ফ্রন্ট হলো সম্মিলিত ছাত্র আন্দোলনের ফ্রন্ট 4 জানুয়ারি 1969 সাল, এবং 25 মার্চে আইয়ুব খানকে রিজাইন করতে হবে 1969 সাল। এইটা যে কোটা বিরোধী আন্দোলন তো চিনির দাম বাড়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, হালুয়া খাওয়ার চেয়ে। মানে আপনার ছেলে মেয়েরা পাশ করার পরে যখন চাকরি করবে, সরকারি চাকরি, বাংলাদেশের প্রধান এমপ্লয়ার হচ্ছে সরকার, সে সরকারি চাকরিতে মাত্র 44 ভাগ তাদের জন্য নির্ধারিত, আর 56 ভাগ হচ্ছে তথাকথিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, 10% নারী, এবং এই মাইনরিটি, এবং 1% বোধহয় তারা প্রতিবন্ধী। এর বিরুদ্ধে যে প্রতিবাদ, কোটা খুব বেশি হলে 3-4% কোটা থাকতে পারে, 56 ভাগ কোটা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো দলবৎকরণ, যে 56 ভাগ সরকারি কর্মচারী যেন হাসিনার বশংবদে থাকে, তাদেরকে মেধার ভিত্তিতে নয়, তাদেরকে কোটার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। এই জন্য তো আমি তো মনে করি যারা অভিভাবক বৃন্দ, তাদের রাস্তা নামা হচ্ছে, তাদেরও অনেককে আহত হওয়া উচিত ছিল। বুদ্ধিজীবী, উকিল, ডাক্তার, মাস্টার, মানে প্রফেশনাল, এবং যারা যারা ব্যবসায়ী, যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে চাকরি করবে, যারা বাংলাদেশেই থাকেন, যাদের ছেলে মেয়েরা বিদেশে থাকে না, তাদের সবাই তো রাস্তা নামা উচিত ছিল। আই ওয়াজ এক্সপেক্টিং যে একটা বিরাট কিছু ঘটবে। বিরাট কিছু ঘটছে না বাংলাদেশে। খন্ড খন্ড যুদ্ধ হচ্ছে, স্কারমিশ যেটাকে বলে, স্কারমিশ এবং ওয়ারের মধ্যে পার্থক্য। স্কারমিশ হচ্ছে ছোটখাটো একটা গন্ডগোল, হ্যাঁ, যেমন আপনার পাশের কেল্লা নিয়ে তিতুমিরের আন্দোলন, ওখানে স্তীমিত হয়ে গেল। এখন এইভাবে খন্ড যুদ্ধ দিয়ে তো একটা ফ্যাসিবাদী শক্তিকে আপনি পরাভূত করতে পারেন। ফ্যাসিবাদ সরানোর জন্য আমরা এই 15 বছর সময় পেয়েছি। 15 বছরের ভিতরে একটা সুসংহত আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব রাজনৈতিক দলেরা দেবে। তারা সরকারের দালালি করতে, দিনের বেলা বিরোধী দল, রাতের বেলা সরকারি দল, এই তো হচ্ছে অবস্থা। এভাবে তো হয় না। এর একটা মানে উত্তর দরকার, এই সমস্যার সমাধান দরকার, সেই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এটা অনেকে বলছেন যে সরকার পুষ্ট একটা আন্দোলন, সরকার জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য এই কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, এগুলো নাকি করছে। সবকিছুতেই কনস্পিরেসি থিওরি দেওয়া খুবই মারাত্মক ব্যাপার। মানে
আমি যদি হাসিনার জায়গায় হতাম, আমার মাথা একেবারে খারাপ হয়ে গেলে, আমার পারিষদ বৃন্দের সবাই একেবারে উন্মাদ হয়ে গেলে, এই ধরনের একটা ভীমরুলের চাকে আমি ঢিল মারতাম যে আমার এই কোটা দেব এবং কোটা বিরোধী আন্দোলনও আমি উস্কে দেব। মানে হাইকোর্টকে দিয়ে বা আদালতকে দিয়ে বলবো যে কোটা হালাল, যেটা 2018-তে হাসিনা বলেছিলেন হারাম, হালাল করে দিল, এবং এর ফলে আবার তারাই উস্কানি দিয়ে আবার ছাত্রদের আন্দোলন করবে, অ্যাজ ইফ দেশে অন্য ইস্যুর বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে। এই মুহূর্তে তো বাংলাদেশে কোনো আন্দোলন নেই, বিক্ষোভ আছে, অসন্তুষ্টি আছে। একটা বিপ্লব করতে হলে লেনিন যেটা বলেছিলেন, 3টা প্রিরিকুইজিট আছে আন্দোলনে। একটা হচ্ছে উইক গভর্নমেন্ট, মাস ডিসকন্টেন্ট 2 নম্বর, 3 নম্বর হচ্ছে অর্গানাইজড পলিটিক্যাল পার্টি। একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টি থাকতে হবে। সরকার মানে নৈতিকভাবে দুর্বল কিন্তু শারীরিকভাবে দুর্বল নয়, কেননা তাদের সঙ্গে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, ছাত্রলীগ আছে, পুলিশ লীগ আছে। এই যে বিপ্লব কুমার বলেন, এই যে পিচ্চি হারুন ডিবির কমিশনার বলেন, এটা তো সব ছাত্রলীগের। কদিন আগে ছাত্রলীগের নেতা গুন্ডা পান্ডা ছিল, ছাত্রলীগের গুন্ডা দিয়ে পুলিশ বাহিনী ভর্তি করা হয়েছে। হামলা শ্রেণীতেও ছাত্রলীগের প্রচুর লোকজন। ছাত্রলীগ মানে গুন্ডা, ফ্যাসিস্ট। এদের দিয়ে একটা ফ্যাসিস্ট অর্গানাইজ পুলিশ ফোর্স আছে, অর্গানাইজ ব্যুরোক্রেসি আছে, অর্গানাইজ আর্মি আছে। আর্মির রোল আপনার নিরপেক্ষতা আমরা দেখছি না। আর্মি আমরা আজিজের সময় দেখলাম কি 2018 নির্বাচনের সময় প্রত্যক্ষভাবে আর্মি হাসিনার আওয়ামী লীগকে জেতার জন্য সাহায্য করেছে। ল অর্ডার, এটা বিবিসি ডকুমেন্টারিতে এসছে, আর্মির ট্রাক গুলো কিভাবে যখন হামলা হচ্ছে বিএনপির কর্মীদের উপরে আর্মি ট্রাকে করে পালিয়ে যাচ্ছে। তো আর্মি, পুলিশ, ব্যুরোক্রেসি এবং ছাত্রলীগ, গুন্ডা লীগ, পান্ডা লীগ সব আছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন করতে হবে। সরকার দুর্বল নয়। 2 নম্বর কথা হচ্ছে মাস ডিসকন্টেন্ট আছে। একটাই কন্ডিশন ফুলফিল করে, মাস ডিসকন্টেন্ট এন্ড ডিসএনচ্যান্টমেন্ট। জনগণ একেবারে অতিষ্ঠ, জনগণ পারলে গতকালই আন্দোলন করে হাসিনাকে ফেলে দিল। সুতরাং আর অর্গানাইজ কোন পলিটিক্যাল ফোর্স নাই, কোন অর্গানাইজ পলিটিক্যাল পার্টি নাই। তারা কথা বলে কেয়ারটেকার সরকার, এইটা করেন, তাদেরকে দাবি করা হয় আপনারা এইভাবে কাজ করবেন না, দুর্নীতি দূর করেন, নীতির কথা বল। এটা তো হয় না তো। হিটলার এই যে লোক অত্যাচার যখন তর্কে কেউ বলতো ইহুদিদেরকে আপনি হত্যা করেন না, আপনি লোকজনকে অযথা আপনার গেস্টাপো বাহিনী দিয়ে, এসএস বাহিনী দিয়ে গুম করে দিচ্ছেন, এই গুমের বর্ণনা কাকে কিভাবে বন্দি করা হলো, তো লোকে শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। একটা জিনিস, ভালো সংবাদ এবং খারাপ সংবাদ দুটোরই একটা ফ্যাটিক সৃষ্টি করে। আপনি খারাপ সংবাদ শুনতে 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 জনগণের ভেতরে এক ধরনের স্পৃহাহীনতা আসে। এটা তো নৈতিক ব্যাপার, পুলিশ ধরবে, মারবে, জেলে দেবে, গুম করবে, এতে নতুনত্ব কি আছে? সুতরাং আমি শেষ করছি এই কথা বলেই, যতক্ষণ মাস ডিসকন্টেন্ট যেটা, সেটাকে ইউটিলাইজ না করে, একটা পলিটিক্যাল পার্টি থাকা সত্ত্বেও তারা হাতে হাত দিয়ে বসে আছে। সুতরাং আমি তো কোনো দিনের টানেলের শেষে কোনো আলো দেখতে পাচ্ছি না। আমি উত্তপ্ত টিএসসিও দেখছি না, উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তাল বাংলাদেশ দেখছি না। আমি দেখছি কিছু জ্বালাময়ী বক্তৃতা, গান, আর খালি হাতে মিছিল করে যাওয়া। এটা কি মানে 21শে ফেব্রুয়ারির শোক মিছিল, যে আপনি সাদা পাঞ্জাবি পরে কালো ব্যাজ লাগিয়ে আপনি খালি পায়ে হেঁটে? কিন্তু ছাত্রদের আর কি করার ছিল, মানে ওরা তো ছাত্র, ওদের তো একটা মানে যৌক্তিক একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, তারা কি অস্ত্র নিয়ে নামবে কেন? না, আমি ছাত্র, হ্যাটস অফ, তাদের যা লিমিট তারা সেখানে গেছে। কিন্তু সারা দেশের একটা দায়িত্ব ছিল, বুদ্ধিজীবী, গার্ডিয়ান, যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, যারা বাজার থেকে জিনিস কিনে খান, চিনির দাম বৃদ্ধির অজুহাতে যদি আইয়ুব খানের বিরুদ্ধে ভুট্টো একটা আন্দোলন অর্গানাইজ করতে পারে। ওই 68 সালে কিন্তু পাকিস্তানের ইকোনমি ছিল ভারতের চাইতে অনেক ভালো, দক্ষিণ কোরিয়ার চাইতেও ভালো। তখন লোকের চাকরি বাকরি ছিল। আইয়ুব খানের কোনো গেস্টাপো বাহিনী ছিল না যে লোকজনকে গুম করে ফেলছে,
গায়েব করে দিচ্ছে। হাসিনা যেটা করছে তার 100 ভাগের